অর্ডার অর্ডার। জুরির রায়ের সঙ্গে একমত হয়ে আমি ঘোষণা করছি যে আসামি নরহত্যার অপরাধে অপরাধী, কিন্তু তার বয়সের কথা বিবেচনা করে আমি তাকে প্রাণদণ্ড না দিয়ে যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ দিলাম। চমৎকার চমৎকার অভিনয়, সন্দেহ নেই। আজ নরহত্যার অপরাধে এমন একজনের দ্বীপান্তরের আদেশ হলো যে জীবনে কোনোদিন একটা পিঁপড়েও মারেনি। কিন্তু প্রত্যেক অন্যায়ের কাজের একটা বিচার তো আছে। সুতরাং আজকের এই অন্যায়ের বিচারের যারা অভিনেতা, তাদের সবাইকে একদিনের সাজা পেতে হবে, এ আমি বলে দিলাম। অর্ডার অর্ডার, আসামিকে নিয়ে যাওয়া হোক, এক্ষুনি নিয়ে যাও একে। সবার সবার শাস্তি হবে, সবার। আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প সব্যসাচীর অস্তাচলের পথে। সব্যসাচী লেখক সুধীন্দ্রনাথ রাহার ছদ্মনাম। সুধীন্দ্রনাথ রাহার জন্ম বাংলাদেশের খুলনা জেলার নলধা গ্রামে 1896 সালের 23শে জানুয়ারি। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি স্নাতক এবং গোল্ড মেডেলিস্ট। ওর প্রাপ্ত নম্বরের রেকর্ড আজও অটুট রয়েছে। সাহিত্য চর্চা শুরু নাটক দিয়ে। শিশু সাহিত্য রচনা শুরু করেন 1947 সালের পরে। ওর হাত ধরেই দেব সাহিত্য কুটির এবং শুকতারা পত্রিকার জন্ম। সুধীন্দ্রনাথ রাহার জীবন অবসান ঘটে 1986 সালের 19শে ফেব্রুয়ারি। অস্তাচলের পথে প্রথম প্রকাশিত হয় পৌষ 1351 বঙ্গাব্দে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে অস্তাচলের পথে। আদালতের সেদিনের ঘটনার ঠিক 10 বছর পরের ঘটনা। অবসরপ্রাপ্ত বিচারক রমেশ দত্তর প্রকাণ্ড বাগান বাড়ি। দেখলেই বোঝা যায় বেশ শৌখিন। রাত প্রায় 9টা। এমন সময় একটি ট্যাক্সি এবং একটি গাড়ি বাড়ির সদর দরজায় এসে দাঁড়াল। ট্যাক্সি থেকে বেরোলেন ইন্সপেক্টর শশাঙ্ক রায় ও ইন্সপেক্টর রিচার্ড, এবং গাড়ি থেকে বেরোলেন বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ বারিন চ্যাটার্জি ও তাঁর সহকারী সুজিত রায়। জমিদার লক্ষ্মী প্রসাদের বাড়িতে পার্টি চলাকালীন খোদ কমিশনার সাহেব ফোন করে জানান অবসরপ্রাপ্ত বিচারক রায়বাহাদুর রমেশ দত্তর খুন হওয়ার কথা। সঙ্গে সঙ্গেই পার্টি ছেড়ে দৌড়ন শশাঙ্ক ও রিচার্ড। সঙ্গে নিয়ে নেন বারিন ও সুজিতকে। ট্যাক্সিকে বিদায় করে 4 জন ভেতরে ঢুকলেন। গেট পার হয়ে দুদিকে সারি সারি ফুলের গাছ, মাঝখান দিয়ে সরু লাল কাঁকড় বিছানো রাস্তা। দরজার সামনে একজন আরদালি দাঁড়িয়ে রয়েছে। শশাঙ্কবাবু তাকে বললেন, আমি ইন্সপেক্টর রায়, থানা থেকে আসছি। আসুন স্যার, আসুন। আরদালির পেছনে পেছনে 4 জন এসে একটি হলঘরের ভেতরে দাঁড়ালেন। ঘরের মধ্যে একজন প্রবীণ ডাক্তার এবং কয়েকজন পরিচারক। ঘরের মাঝখানে খাটে শায়িত একজন প্রৌঢ়। ইনি যে রায়বাহাদুর রমেশ দত্ত তা বলে দিতে হয় না। তার মুখ বিবর্ণ, কণ্ঠনালী ছিন্ন ভিন্ন। কথা বলে জানা গেল প্রত্যেক দিনের মতোই আজকেও রমেশবাবু একা হাঁটতে বেরিয়েছিলেন। বেরোনোর ঘণ্টাখানেক পর যখন তিনি বাড়ি ফিরে আসছিলেন, তখন তাঁর আর্তনাদ শুনে বাড়ির লোক ছুটে যায়। তারা দেখে বাড়ির কাছে আমবাগানের পথে একটি নির্জন জায়গায় রমেশবাবু উপুড় হয়ে পড়ে আছেন। তাঁর কণ্ঠনালী ছিন্ন ভিন্ন, গলা থেকে তখনও গলগল করে রক্ত বেরোচ্ছে। মারা যাওয়ার আগে তিনি কিছুই বলে যেতে পারেননি। ডাক্তার বললেন, মনে হচ্ছে আক্রান্ত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই মারা গেছেন। কিন্তু গলায় এই যে আঘাতের চিহ্ন, এটা কি কোনো জন্তু জানোয়ারের কামড়ানোর ফলে নাকি কোনো অস্ত্রের আঘাত? ডাক্তার উত্তর দেওয়ার আগেই লাশের দিকে এগোলেন রিচার্ড।
কি যেন একটা তার চোখে পড়েছে। অতি সন্তর্পণে তিনি লাশের বুক থেকে সেটা তুলে নিলেন। জিনিসটা একটা ছোট্ট কাগজের টুকরো, পিন দিয়ে জামার সঙ্গে আটকানো। কাগজের ঠিক মাঝখানে একটি সাঁড়াশির ছবি এবং তার তলায় লেখা একটি অদ্ভুত সংখ্যা 8-1। বারিনের দিকে কাগজটা এগিয়ে দিয়ে রিচার্ড জিজ্ঞেস করলেন, বলুন দেখি বারিন বাবু, এই ছবি এবং এই সংখ্যার কিছু মানে বুঝতে পারছেন? বারিন কাগজটা কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে তারপর রিচার্ডকে ফেরত দেয়। না রিচার্ড বাবু, এই এক টুকরো কাগজ দেখে আমার মতো সামান্য গোয়েন্দা আর কি বুঝবে? এসব তো আপনাদের মতো বড় বড় পুলিশ অফিসারদের কাজ। তোমরা এখানে এসেও শুরু করলে? এখানে আমরা এসেছি একটা খুনের তদন্ত করতে। তা বটে, কিন্তু শশাঙ্কবাবু তদন্তটা আপনাদের, আমাদের নয়। সে তো বুঝলাম, কিন্তু কি তদন্ত করব? রায়বাহাদুর আহত হলেন কিভাবে সেটাই তো বোঝা যাচ্ছে না। বেশ, তাহলে তদন্তের প্রথম সূত্রটা আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি। লাশ যারা বাড়িতে নিয়ে এসেছিল তাদের সবাইকে ডেকে পাঠান। ডাকা হলো। রমেশবাবুর লাশ নিয়ে এসেছিলেন তাঁরই একজন কেরানি এবং বাড়ির দুজন চাকর। কেরানিকেই প্রশ্ন করল বারিন। ঠিক কি কি হয়েছিল বলো তো? আগে চিৎকার শুনেই আমরা আমবাগানের দিকে ছুটি, গিয়ে দেখি রায়বাহাদুর উপুর হয়ে পড়ে আছেন। তখনও দেহে প্রাণ ছিল, কাতরাচ্ছিলেন, কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্যে। আমরা পৌঁছতেই সব শেষ। তারপর আমরা তিনজন বাবুকে চিৎ করে শুয়ে বাড়ির ভেতরে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু মানে বাবুর যা চেহারা, আমরা পেরে উঠছিলাম না। ঠিক তখনই দেখি এক ভদ্রলোক আমবাগানের রাস্তা দিয়েই যাচ্ছেন। তিনিই আমাদের সাহায্য করেন, আমাদের সঙ্গে বাড়ি পর্যন্ত বাবুকে নিয়ে এসে তাকে বিছানায় শুইয়ে তবে তিনি যান। বাবা, কি দয়ালু ভদ্রলোক। তো সেই বাবুর নামধাম কিছু লিখে নিয়েছিলে? আগে হ্যাঁ, আগে না 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 মানে আচ্ছা, রমেশবাবুর বুকে যে এই কাগজটা আটকানো ছিল সেটা তুমি কখন লক্ষ্য করো? আগে তা তো ঠিক আমবাগানের থেকেই হয়তো ছিল, কিন্তু আমি খেয়াল করিনি। কিন্তু বিছানায় শুইয়ে দেওয়ার খানিকক্ষণ পরে খেয়াল করো, তাই তো? আগে হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো তো, রমেশবাবুকে তোমরা আমবাগান থেকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে এলে কেন? আগে মানে পুলিশ আসার আগে দেহটা সরানো কি তোমাদের উচিত হয়েছিল? আপনি বিশ্বাস করুন বাবু, আমাদের কোনো খারাপ মতলব ছিল না। আমবাগানে বাবুর ওই অবস্থা থেকে আমরা মাথা ঠিক রাখতে পারিনি। বিশ্বাস করুন, আমাদের কোনো খারাপ মতলব ছিল না। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। এরপর কয়েক মুহূর্ত সবাই চুপচাপ। বাড়ির নিজের কপালে বাঁ হাতটা বারবার বোলাতে থাকে। তারপর হঠাৎ শশাঙ্কবাবুর দিকে তাকিয়ে বলে, আমার প্রাথমিক তদন্ত শেষ শশাঙ্কবাবু, এখন তাহলে আমি আসি। কি এই যে বললে প্রথম সূত্রটা তুমি ধরিয়ে দেবে? হ্যাঁ, সে আমি এখনো ধরিয়ে দিতে পারি। বলুন আপনি কিসের সূত্র ধরতে চান? প্রথমে বলো, রমেশবাবুর এই দুর্দশার জন্য দায়ী কে? মানুষ না কোনো জন্তু? মানুষ। মানুষ? আগে হ্যাঁ। প্রমাণ? কে করেছে? যে করেছে তাকে তো এক্ষুনি খুঁজে দেওয়া সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, এটা আমি বলতে পারি যে লোকটি লাশ বাড়িতে নিয়ে আসতে সাহায্য করে, এটা তার অথবা তার দলের লোকের কাজ। মানে সেই দয়ালু ভদ্রলোক? হ্যাঁ, খুনের পর বুকে কাগজটা সাঁটা হয়নি বলেই তাকে বাড়ি পর্যন্ত আসতে হয়। বিছানায় লাশ শুইয়ে রাখার সময় সে কাগজটা আটকে দিয়েছে। আচ্ছা, কাগজে যে সংখ্যাটা রয়েছে তার কি বিশেষ কোনো মানে আছে? নিশ্চয়ই আছে। তার মানে হচ্ছে মোট 8টা খুন করবে এতটাই। এটা সবে প্রথম। এর কোনো প্রমাণ আছে? না, এ আমার অনুমান মাত্র, কিন্তু আমার মনে হয় নির্ভুল অনুমান। হ্যাঁ, তার মানে আরো 7টা খুন হবে, কিন্তু কাদের খুন? সে আপনি ভেবে বার করুন। আমি এখন বাড়ি যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, একটু সাবধানে হাঁটাচলা করবেন। যে 8টা খুন করতে পারে তার পক্ষে আরেকটা খুন করা কোনো বড় ব্যাপার নয়। বিশেষ করে খুনের ইনভেস্টিগেটিং অফিসারকে মেরে ফেলতে পারলে তার অনেক লাভ। যাকগে, আমি এখন আসি। আর সুজিত, হ্যাঁ, তুমি আমার সঙ্গে এসো না, আমি বেরিয়ে যাওয়ার কয়েক মিনিট পরে বেরিও। চোখ কান খোলা রেখো, আর তোমার রিভলভারটা সঙ্গে আছে তো? তা আছে, প্রয়োজন হলে ব্যবহার করো। এই বলে বারিন ঘর থেকে হন হন করে বেরিয়ে গেল, এবং সে যে বিপদের কথা এক ফোঁটাও বাড়িয়ে বলেনি তা কয়েক মুহূর্ত পরেই বোঝা গেল। বাড়ি থেকে বেরিয়ে বারিন নিজের গাড়িতে উঠে বসতেই গাড়ি চলতে শুরু করলো।
বারিন গাড়ির সামনে ড্রাইভারের পাশে বসে ক্রমাগত গাড়ির হর্ন বাজাতে থাকলো। ড্রাইভার রামদিন খানিকটা অবাক হলো। হেডলাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা, কোথাও কেউ নেই। তাহলে তার বাবু হর্ন কার জন্য বাজাচ্ছেন? গাড়ি বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ বারিন হুকুম দিল গাড়ি থামাতে। তার জামার পকেটে দুটি রিভলভার ছিল। তার একটি বার করে ড্রাইভারের দিকে এগিয়ে দিয়ে বলল, শোনো, আমি এখানে নেমে যাচ্ছি। রাস্তার ধারে ওই ঝোপঝাড়ের মধ্যে অপেক্ষা করব। তুমি রায়বাহাদুরের বাড়ি ফেরত যাও। বেচারা সুজিত নিশ্চয়ই ওখান থেকে হেঁটে ফিরছে। ফেরত গিয়ে ওকে তুলে নিয়ে এসো। সাবধানে যাবে, কেউ রাস্তা আটকালে বন্দুক ব্যবহার করবে। সুজিতকে নিয়ে তুমি এখানে ফিরে এলে আমি গাড়িতে উঠব। এই বলে বারিন গাড়ি থেকে নেমে অন্ধকারে মিলিয়ে গেল। গাড়ি ফিরে চলল রায়বাহাদুরের বাড়ির দিকে। বারিন বেরোবার কয়েক মিনিট পরেই সুজিত বেরিয়েছিল। ড্রাইভার তাকে রাস্তা দিয়ে হাঁটতে দেখে তার সামনে গাড়ি থামালো। সুজিত গাড়িতে উঠে যাবার পর গাড়ি আবার উল্টো দিকে ঘুরে বারিনকে খুঁজতে এগোলো, কিন্তু বেশি দূর এগোতে হলো না। খানিক দূর গিয়েই গাড়ি প্রচন্ড লাফিয়ে উঠল। কি হলো? রামদিন চমকে গিয়ে গাড়ি থামালো। রাস্তা কাটা স্যার, কিন্তু কিছুক্ষণ আগে গেছিলাম তখন তো এরম ছিল না। দুজনের কেউ কিছু বোঝার আগেই রামদিনের পাশে গাড়ির ফুটবোর্ডে উঠে দাঁড়ালো একটি লোক। সে রামদিনকে লক্ষ্য করে চালালো এক ঘুষি। সুজিতের রিভলভার মুহূর্তের মধ্যে গর্জে উঠল, কিন্তু অন্ধকারে লক্ষ্য ভ্রষ্ট হলো। গাড়ির অন্য দিক থেকে আরো দুজন এবার গাড়ির দিকে এগোলো। সুজিত উল্টো দিকে ঘুরে আবার গুলি চালাতে যাবে, এমন সময় অন্ধকারের মধ্যে থেকে এক ঝলক আলো, আরেকটি গুলির শব্দ। মুহূর্তের মধ্যে 3 আক্রমণকারী গাড়ি ছেড়ে পালালো। রামদিনের পাশে এসে দাঁড়ালো বারিন। তাকে সরিয়ে দিয়ে তার জায়গায় বসে গাড়ি চালিয়ে দিল। বাড়ি ফিরে আহত রামদিনের মাথায় ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে সুজিত জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি আমায় আগে থেকে সাবধান করেছিলে কেন? কিছু বিপদের গন্ধ পেয়েছিলে? পেয়েছিলাম। তোমার মনে আছে নিশ্চয়ই, রায়বাহাদুরের বাড়িতে যাওয়ার সময় আমি বারবার জানলা দিয়ে টর্চ ফেলে বাইরেটা দেখছিলাম। সেই সময় আমি রাস্তার ধারে এক ঝলকের জন্য 3 জন লোককে দেখতে পাই, হাতে শাবল। তারপর বাড়িতে ঢোকার আগে যখন দেখলাম রাস্তার ওপর পাটাতন পাতা রয়েছে, তখন 2-2 4 করতে সময় লাগলো না। তুমি বা রামদিন কেউই পাটাতনটা খেয়াল করনি। কিন্তু ওরা তো রাস্তা মেরামতের লোকও হতে পারত। এত রাতে রাস্তা মেরামত, তাও আবার একটাও আলো না জ্বালিয়ে? না সুজিত, ওটা ফাঁদ পাতার কাজই হচ্ছিল। ফাঁদ যে আমাদের জন্যই, সেটা বুঝলে কি করে? আর কার জন্য হবে সুজিত? রায়বাহাদুরের বাড়ির রাস্তায় আর কোনো বাড়ি নেই। খুনের পর থেকেই ওরা নজর রাখছিল বাড়িতে কে ঢোকে। তাই ভাবলাম দুজনে একসঙ্গে ফাঁদে পা দেবো কেন। বুঝলাম। কিন্তু এবার আমাদের কি কর্তব্য? এবার আমাদের কর্তব্য হচ্ছে ঘুমিয়ে পড়া। এটা পুলিশের তদন্ত সুজিত, আমাদের নয়। আরে কিন্তু পুলিশ যদি আমাদের সাহায্য চায়? যখন চাইবে তখন দেখা যাবে। আপাতত ঘুমোতে যাও। পরের দিন সকালে বাড়িতে এসে হাজির হলেন ইন্সপেক্টর শশাঙ্কবাবু। এই যে শশাঙ্কবাবু, কি খবর? খবর জানতে চাও? আর একটা খুন হয়েছে। এবার রায়বাহাদুর হরলাল চৌধুরী, এবং তার বুকেও সাটা ছিল একটি কাগজের টুকরো, যাতে লেখা 8-2। ও, তা আমি কি করব? কমিশনার সাহেব তোমার সাহায্য চেয়ে চিঠি দিয়েছেন। এই নাও সেই চিঠি। বারিন চিঠি হাতে নিয়ে একটু জোরে জোরে পড়ে সুজিতকে শোনালো। তোমার পারিশ্রমিক তুমি কমিশনার সাহেবের সঙ্গে কথা বলে ঠিক করে নেবে, কেমন? রাজি তো? বেশ রাজি, কিন্তু ঘটনা কি ঘটেছে তা তো আমি কিছুই জানি না। সেটা জানানোর জন্য আমি সঙ্গে একজনকে নিয়ে এসেছি। তুমি অনুমতি দিলে ভেতরে নিয়ে আসবো। দিলাম, নিয়ে আসুন। 2 মিনিট পরে ঘরে ঢুকলেন এক অত্যন্ত রোগা, প্রায় 6 ফুট লম্বা ভদ্রলোক। ঘরে ঢুকে সোজা বারিনের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি বোধহয় বারিন চ্যাটার্জি? হ্যাঁ, আর আপনি? আমার নাম আশুতোষ রায়। আমি রায়বাহাদুর হরলাল চৌধুরীর উকিল। বেশ, বলুন। আমার মক্কেল মারা যাওয়ার কয়েকদিন আগে আমার একটা সিল করা খাম দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন তার কিছু হলে আমি যেন এই খাম আপনার হাতে তুলে দিই। এই বলে আশুতোষ পকেট থেকে একটি খাম বার করে বারিনের দিকে এগিয়ে দিলেন। বারিন খামটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, হরলাল বাবু তাহলে বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যু ঘনিয়ে আসছে? আমার তো তাই মনে হয়। এই 3 আগে তিনি আমার কাছে আসেন। তার কথা শুনে আমি বুঝতে পারি যে তিনি আশঙ্কা করছেন তার অপমৃত্যু হতে পারে।
তিনি এও বলেছিলেন 7 দিনের মধ্যে কিছু না হলে এই চিঠি তিনি আমার কাছ থেকে ফেরত নিয়ে যাবেন। কিন্তু তার এমন আশঙ্কার কোনো কারণ আপনি জানেন? না, সেটা তিনি আমায় বলেননি। কি করতেন হরলাল বাবু? উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন। অবসর গ্রহণ করার পর আপন নিজের বাড়িতেই থাকছিলেন। কাল রাতে কোন সময় উনি মারা যান? রাত 10টা নাগাদ আন্দাজ। তিনি একটি পার্টি থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছবার পর হঠাৎ আর্তনাদ শোনা যায়। বাড়ির লোকে আওয়াজ শুনে ছুটে যায়, গিয়ে দেখে তিনি ভয়ঙ্করভাবে আহত হয়ে পড়ে আছেন, কণ্ঠনালী ছিন্ন ভিন্ন, আর তার ঘাড়ের পাশে একটা সাঁড়াশির দাগ। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মিনিট 20 পরে তার মৃত্যু হয়। মারা যাওয়ার আগে নিজের আততায়ীদের সম্বন্ধে উনি কিছু বলে যাননি? না। 1 মিনিট। হ্যালো, ডিটেকটিভ বারিন চ্যাটার্জি। হ্যাঁ, ডিটেকটিভ বারিন চ্যাটার্জি বলছি। বলুন, আপনার কি দরকার? দরকার আমার নয়, দরকারটা আপনার। আপনি আগুন নিয়ে খেলছেন বারিন বাবু। একবার বন্ধুকে বাঁচিয়ে নিয়েছেন, বারবার পারবেন না। কাজেই নিজের ভালো চাইলে খুনের তদন্ত বন্ধ করুন। মৃত্যু সাঁড়াশি কাউকে ক্ষমা করবে না। বারিনকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই ফোনটা কেটে গেল। পরের দিন সান্ধ্য ভ্রমণ শেষ করে বাড়ি ফিরে সুজিত দেখে বারিন গম্ভীরভাবে চিন্তামগ্ন হয়ে বসে আছে। তার সামনে টেবিলে রাখা আশুতোষ বাবুর দেওয়া রায়বাহাদুর হরলাল চৌধুরীর চিঠি এবং খাম। ব্যাপার কি হে, কিসের ধ্যান করছো? এটা আশুতোষবাবু কালকে দিয়ে গেছিলেন। চিঠিটা পড়ে দেখো সুজিত। টেবিল থেকে চিঠিটা তুলে নিয়ে সুজিত দেখে তাতে একটি ছড়া লেখা রয়েছে। অত্যাচারী ধনিক যারা আমি তাদের জম, ফুরিয়ে এলো রায়বাহাদুর তোমার বুকের দম। বাবা, 8 খুনেতে হাত রাঙাবো তুমি 2-এর পালা, তোমার বুকের রক্ত ধারায় মিটবে আমার জ্বালা। বাবা, এখুনি যে দেখছি কবি। চিঠি থেকে আর কি ধারণা হচ্ছে তোমার খুনির ব্যাপারে? এই রে, আর ধারণা খুনি হয়তো বামপন্থী, জানো। এই যে লিখছে অত্যাচারী ধনিক যারা আমি তাদের জম, মানে সে হয়তো সাম্যবাদ চায়। আর 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 খুনি খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, চিঠিতে কালিয়ার ময়লা লেগে আছে। কিন্তু কাগজটা দামি পুরু কাগজ। হ্যাঁ, আর কাগজের ওপর দিকে খানিকটা অংশ কেটে ফেলা হয়েছে। লেটার হেড? ইয়েস, আমার তাই অনুমান। নাম ঠিকানার অংশটা কেটে ফেলা হয়েছে। তার মানে খুনি অবস্থাপন্ন, না হলে এমন লেটার হেড সে ব্যবহার করতো না। অবশ্য এমনও হতে পারে যে সেই কাগজ অন্য কারোর কাছ থেকে নিয়েছে। তবে এই কাগজে আরেকটা ক্লু রয়েছে। কি? কয়েকটা খুব স্পষ্ট আঙুলের ছাপ। আরে সে তো না হয় পেলে, কিন্তু সেই আঙুলের ছাপ মেলাতে না পারলে তো আর খুনিকে ধরা যাবে না। মিলিয়েছি। মিলিয়েছো? কার আঙুলের ছাপ? আশুতোষ রায়। হ্যাঁ, হরলাল বাবুর উকিল। খামটা উনি আমায় দিয়েছিলেন, কাজেই খামের ওপরে ওর আঙুলের ছাপ থাকা স্বাভাবিক। কিন্তু সিল করা খামের ভেতরে চিঠিতে ওর আঙুলের ছাপ এলো কি করে? হয়তো উনি খাম খুলে চিঠি পড়েছিলেন। সেটা করতে গেলে হরলালবাবুর শিলমোহর ভাঙতে হতো। শিলমোহর আস্ত ছিল। ও, তাহলে তার আঙুলের ছাপ চিঠিতে এলো কি করে? দুভাবে হতে পারে। হয় আশুতোষবাবু এই খুনের সঙ্গে জড়িত, না হয় তিনি খুব সন্তর্পণে শিলমোহর না ভেঙে চিঠি খুলেছিলেন। আচ্ছা, নিহত জাজ রমেশ দত্ত উনি আশুতোষবাবুর আত্মীয় ছিলেন না? এবং আমি খবর নিয়ে জানতে পারলাম দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল। তাই জন্যই তিনি খুনের সঙ্গে জড়িত এটা বিশ্বাস করতে আমার অসুবিধে হচ্ছে। তার মানে দাঁড়ালো যে আশুতোষবাবু খাম খুলেছিলেন। এটা কৌতূহলের ফলে হতে পারে। তিনি হয়তো জানতে চেয়েছিলেন যে খামের ভেতরে কি রয়েছে, অথবা 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 খাম খুলে তার ভেতরের চিঠিটা তিনি পাল্টে দিয়েছেন। কিন্তু এটা তিনি কেন করবেন? আমার মনে হয় সুজিত, আসল চিঠিতে এমন কিছু ছিল যার সঙ্গে আশুতোষবাবুর স্বার্থ জড়িয়ে আছে। সুজিতের পরের প্রশ্নটা আর করা হলো না, কারণ দরজা ঠেলে ঘরে ঢুকলেন ইন্সপেক্টর শশাঙ্ক বাবু। আসুন শশাঙ্কবাবু। একটা নতুন খবর নিয়ে এসেছি তোমার জন্য বারিন। কি খবর? মারা যাওয়ার আগে রায়বাহাদুর হরলাল চৌধুরী আরও একটা চিঠি দিয়ে গেছিলেন। কাকে? নিজের ব্যাংকের ম্যানেজারকে। সেখানে তিনি লিখে গেছেন যে হঠাৎ করে তার যদি মৃত্যু হয়
তাহলে তার তদন্ত যেন করা হয় এবং তার খুনিকে যে ধরে দিতে পারবে তার জন্য তিনি 20,000 টাকা ইনামের ব্যবস্থা করে রেখে গেছেন। ব্যাংক ম্যানেজার আমায় জানালেন যে সেই চিঠি এবং ইনামের টাকা দুই তার কাছে এখন রয়েছে। এইবার বুঝলাম। কি বুঝলে? গতকাল আশুতোষবাবু আমায় যে খামটা দিয়েছিলেন সেটার ভেতরে চিঠিতে ওর আঙুলের ছাপ ছিল। আমার মনে হয় উনি হয়তো খাম খুলে ভেতরের চিঠি পাল্টে দিয়েছেন। কেন সেটা করে থাকতে পারেন সেটাই ভাবছিলাম। এবার বুঝতে পারছি কেন করেছিলেন। এই 20,000 টাকা পুরস্কারের ব্যাপারটা নিশ্চয়ই খামের ভেতরে চিঠিতে ছিল। স্বাভাবিক, তাই না? এরম ব্যবস্থা করলে তো মানুষ তার উকিলকে সে কথা জানাবে। কৌতূহলবশত আশুতোষবাবু খামটা খোলেন, কিন্তু তারপর পুরস্কারের ব্যাপারটা দেখে আর লোভ সামলাতে পারেননি। আমার মনে হয় উনি নিজেই খুনিকে ধরার চেষ্টা করছেন যাতে ওই টাকাটা উনি পান। যাই হোক, সেটা জরুরি নয়। জরুরি হচ্ছে জানা যে এই খুনগুলো কে করছে, কেন করছে। তার তালিকায় 2 জনকে সে খুন করে ফেলেছে, বাকি 6 জন কে? আর এইসব প্রশ্নের উত্তর জানতে গেলে রায়বাহাদুরের বাড়ি সার্চ করতে হবে। দরকার হলে আশুতোষবাবুর বাড়িও সার্চ করতে হতে পারে। আপনি তৈরি থাকবেন শশাঙ্কবাবু? আপাতত আমি একটু কাজ এগিয়ে রাখতে চাই। পরের দিন সকাল থেকে বারিনের আর দেখা পাওয়া গেল না। বারিনের মনের ভাব না বুঝতে পারলেও সুজিত এইটুকু বুঝেছিল যে সে কোনো একটা ক্লু পেয়েছে এবং সেই সূত্র ধরেই সে এগোচ্ছে। সন্ধ্যের পর বারিন ড্রয়িং রুমে ঢুকে দেখল যে সুজিত সোফায় বসে গভীর মনোযোগ দিয়ে সেদিনের খবরের কাগজ পড়ছে। বারিনকে ঢুকতে দেখে সুজিত মাথা তুলল। কি হে, কিছু জানতে পারলে? প্রচ্ছন্ন আততায়ীর সন্ধান পাওয়া গেছে সুজিত। আমাদের খানা তল্লাশ সার্থক। খানা তল্লাশ? কোথায়? কি পেলে? বারিন নিজের জামার পকেট থেকে একটি ছোট নীল ডায়েরি বের করে সুজিতের দিকে এগিয়ে দিল। রায়বাহাদুর হরলাল চ্যাটার্জির ঘর সার্চ করতে গিয়ে এইটে বেরিয়েছে। ও, তুমি হরলাল বাবুর বাড়ি খানা তল্লাশ করলে? কেন যে তার প্রাণ নাশের আশঙ্কা ছিল তাও জানতে পারলাম। ভদ্রলোক 2টো হুমকি চিঠি পেয়েছিলেন। চিঠিগুলোতে কি লেখা ছিল তা কেউ জানে না, কারণ চিঠিগুলো দেখার সুযোগ কারোর হয়নি। কিন্তু খবর নিয়ে জানতে পারলাম একই ধরনের চিঠি জাজ রমেশ দত্তও পেয়েছিলেন। তিনিও সেই চিঠিগুলো কাউকে দেখাননি। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে এই গোপনীয়তার কারণ কি। এই প্রশ্নের কোনো উত্তর না পেয়েই আমি ঠিক করি তার ঘর সার্চ করব। তার ঘরে বিছানার নিচে আমি এই ডায়েরিটা খুঁজে পাই। কি রয়েছে ডায়েরিতে? দৈনন্দিন জীবনের নানান খুঁটিনাটি, তবে তার সঙ্গে সঙ্গে সেই 2টো হুমকি চিঠির একটা। এই দেখো। বারিন বুক পকেট থেকে একটা ছোট কাগজ বার করে সুজিতের দিকে এগিয়ে দিল। তোমার বিচারের দিন সমাগত। প্রাণ দিয়ে তোমাকে অতীতের একটা মারাত্মক ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। তার জন্য প্রস্তুত থেকো। আমার এই হুমকি যে মিথ্যে ভয় দেখানো নয়, তার প্রমাণ রমেশ দত্তর মৃত্যু। এরপর এক এক করে জুরির 7 জনকেও মরতে হবে। আমার দণ্ড অমোঘ, তার বিরুদ্ধে কোনো অ্যাপিল নেই। ইতি অরুণ ব্যানার্জি। সুজিত 3-4 বার চিঠিটা পড়ল, তারপর মাথা তুলে জিজ্ঞেস করল, অরুণ ব্যানার্জি কে বলো তো? এই অরুণ ব্যানার্জি আর অতীতের কোন মারাত্মক ভুলের কথা বলছে সে? সব বোঝাচ্ছি, আগে বলো তো দেখি, এই চিঠির মধ্যে তুমি চেনা চেনা কিছু পাচ্ছ? সুজিত একবার চিঠিটা উল্টে পাল্টে দেখে। কই না তো। পাচ্ছ না? বেশ, তাহলে এবার ডায়েরির এই এন্ট্রিটা একবার দেখো তো ভালো করে। বারিন ডায়েরির একটা বিশেষ পাতা খুলে সুজিতের সামনে ধরল। সুজিত দেখল তাতে লেখা আছে, কে জানতো যে অতীতের ভ্রম আজ এমন মারাত্মকভাবে আত্মপ্রকাশ করবে। বেশ বুঝতে পারছি যে আমাদের একের পর এক মৃত্যু অবধারিত। রমেশ দত্ত নিহত হয়েছেন, এবার আমার পালা। শয়তান আমার পিছু নিয়েছে, কিন্তু মৃত্যুর জন্য আমি ভীত নই। মৃত্যুর আগে শয়তানের ব্যবস্থা আমি করে যাব, যাতে সেই ভয়ঙ্কর খেলা আর না খেলতে পারে। অরুণ ব্যানার্জি, হয়তো সেদিন তুমি নির্দোষ ছিলে, তোমার সাজা হয়েছিল অন্যায়ভাবে, কিন্তু এখন আর তুমি নিরপরাধ নও। বিচারক রমেশ দত্তর রক্তে তুমি হাত রাঙিয়েছো, হয়তো আমাকেও তুমি শেষ করবে। কাজেই তোমার মতো নির্মম প্রতিহিংসা পরায়ণ শয়তানের গ্রেপ্তারির জন্য আমার 20,000 টাকার মমতা আমাকে ছাড়তে হবেই। আমি তার বন্দোবস্ত করে যাব।
বারিনের হাতে সুজিত ডায়েরিটা ফেরত দিয়ে বলল, এইবার এই খাপ ছাড়া রহস্যের কিছুটা বোধহয় আমি বুঝতে পারছি। এবার আরেকটা জিনিস দেখো। বারিন তার পকেট থেকে একটা পুরো খাম বের করলো। সুজিত, এটা হচ্ছে বছর 10 আগেকার একটা পুলিশ রেকর্ড। শশাঙ্কবাবুর সাহায্যে আমি এটা জোগাড় করেছি। 10 বছর আগে একটি খুনের মামলার বিচার করার ভার পড়ে রমেশ দত্তর ওপর। জুরি ছিলেন 7 জন। আসামির নাম অরুণ ব্যানার্জি। মামলায় সে দোষী সাব্যস্ত হয়, তবে তার বয়স নেহাতি কম বলে রমেশবাবু তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন দ্বীপান্তরের শাস্তি দেন। এই ঘটনার 8 বছর পরে পুলিশের একটি অন্য তদন্তের ফলে জানা যায় যে এই অরুণ ব্যানার্জি নির্দোষ। আসল অপরাধী ধরা পড়ে, ফলে স্বাভাবিকভাবেই অরুণ ব্যানার্জির মুক্তির আদেশ দেওয়া হয়। কিন্তু সেই আদেশ আন্দামানে পৌঁছানোর ঠিক একদিন আগে অরুণ ব্যানার্জি আরেকজন কয়েদির সঙ্গে জেল থেকে ফেরার হয়ে যায়। তারপর পুলিশ তাকে অনেক খোঁজার চেষ্টা করেও ধরতে পারেনি। সে তাহলে এখন এখানে ফিরে এসে বদলা নিচ্ছে? এখন বুঝতে পারছো নিশ্চয়ই, একটা অবিচারের ফলে একজন শান্ত এবং ভদ্রবংশের ছেলে কিভাবে নরঘাতকে পরিণত হয়। এটা মানতে পারলাম না। তার সঙ্গে অবিচার হয়েছে নিঃসন্দেহে, সে ভদ্র সন্তান তাও মানতে পারি, কিন্তু যে এইভাবে একের পর এক খুন করে চলেছে সে যে শান্ত, এটা আমি মানতে পারলাম না। তা হয়তো ঠিকই বলেছ, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে একে ধরা যায় কিভাবে? জুরির আরও 6 জন তো এখনো বেঁচে আছেন, ও নিশ্চয়ই এবার তাদের খুন করার চেষ্টা করবে। তাদের সবার উপর নজরদারির ব্যবস্থা করতে হবে। এবার অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। পরের চাল অরুণ ব্যানার্জি চালবে। আশুতোষ বাবুর প্রাসাদের মতো বাড়িতে একটি অন্ধকার ঘরে 2 জন মানুষ নিচু গলায় কথা বলছিলেন। তাদের মধ্যে একজন স্বয়ং আশুতোষ রায়, অন্যজন তার কর্মচারী জহর। জহর তার পুরনো কর্মচারী যতীনবাবুর ছেলে। দীর্ঘ 12 বছর এখানে কাজ করার পর হঠাৎ একদিন যতীনবাবু মারা যান। তার বছর 2 পরে একদিন এক 24-25 বছরের ছেলে এসে আশুতোষ বাবুর সামনে দাঁড়ায়। নিজের পরিচয় দিয়ে জানায় সে যতীনবাবুর একমাত্র ছেলে। কোথাও চাকরি না পেয়ে অনন্য উপায় হয়ে সে বাপের পুরনো মনিবের কাছেই এসে হাজির হয়েছে। জহর সেই থেকে আশুতোষবাবুর কাছেই থেকে গেছে। লেখাপড়া কম জানলেও সে অসাধারণ বুদ্ধিমান এবং বিশ্বাসী। আশুবাবু নানা গোপন কাজের দায়িত্ব তাকে দেন। তেমনই একটি কাজের আলোচনা আজকে হচ্ছে। কাকাবাবু, আপনার কথা মতো 6 জনের বাড়িতেই আমি পাহারা বসিয়েছি। বাড়িতে যেই আসুক আমার লোকের চোখ এড়াতে পারবে না। আমার মনে হচ্ছে আজকে হামলা হবে শেখর বোসের উপর। কেমন করে বুঝলে? কারণ আমার কাছে খবর রয়েছে কাল থেকে 2 জন লোক শেখরবাবুর বাড়ির উপরে নজর রেখেছে। তাদের মধ্যে একজন কুলি সেজে আজ সকাল থেকে বাড়ির বাইরেই বসে আছে। সন্ধ্যের কিছু পর এক ভদ্রলোক এসে কুলিকে নিচু গলায় জিজ্ঞেস করলেন, খবর কি? উত্তরে কুলি বলল, ভেতরেই আছে। ভদ্রলোক তখন বললেন, আর 2-1 ঘন্টা সাবধানে থাক, আমি আসছি খানিক পরেই। এই বলে চলে গেলেন। আচ্ছা, এই কথোপকথন কখন হয়েছে? এই বোধহয় 1-2 ঘন্টা আগে। তাহলে আর দেরি নয়, আমি এক্ষুনি বেরোবো। তুমি বাড়িতে সাবধানে থেকো। মনে রেখো, তোমার আমার মতো লোকের পক্ষে ওই 20,000 টাকা নেহাত কম নয়। পুলিশ আর গোয়েন্দার দল যে সমস্যায় পড়ে হাবুডুবু খাচ্ছে, দেখো আমরা কত সহজে তার সমাধান করি। এই বলে আশুতোষবাবু তাড়াতাড়ি তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ব্যতিব্যস্তভাবে হেঁটে যেতে যেতে তিনি খেয়াল করলেন না যে তাঁর বাড়ির দরজা থেকে কিছু দূরেই ফুটপাথে বসে থাকা এক ভবঘুরে লোক তাকে দেখে একটু আড়ালে আত্মগোপন করল এবং তার কয়েক মুহূর্ত পরেই তাঁর পিছু নিল। প্রায় 15 মিনিট হাঁটার পর আশুবাবু একটি বাড়ির সামনে এসে দাঁড়ালেন। তারপর চারিদিকে একবার দেখে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। আশুবাবু ঘরের ভেতরে ঢুকে যাওয়ার 2 মিনিট পরে সেই ভবঘুরে লোকটিও সেই বাড়ির সামনে এসে দাঁড়াল। সে খেয়াল করল বাড়ির দরজার পাশে পিতলের নেম প্লেটে লেখা রয়েছে SK বোস, ব্যাংকার। নাম দেখে ভবঘুরে কি যেন ভাবল। তারপর কাছের একটি দোকানের মালিককে অবাক করে দিয়ে তার হাতে টাকার একটা নোট গুঁজে দিয়ে তার ফোনটা ব্যবহার করতে চাইল।
হ্যালো, সুজিত বলছি। হ্যাঁ সুজিত, বলো, তুমি কোথায়? আশুতোষবাবু মিনিট 20 আগে নিজের বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সুইনো স্ট্রিটের একটা বাড়িতে এসে ঢুকেছেন। বাড়ির বাইরে নেম প্লেটে নাম লেখা আছে এস.কে. বোস। এখনো ভেতরেই আছেন। এস.কে. বোস? তোমার ভুল হয়নি তো? না না, কোনো ভুল নেই। এই ভদ্রলোকটা কে বলো তো? শেখর কান্তি বোস, জুরির 7 জনের একজন। কি সর্বনাশ, কি সর্বনাশ! কিন্তু আশুবাবু এখানে কি করছেন? সেটাই তো বুঝতে পারছি না সুজিত। ঠিক আছে, আমি আপাতত বাড়ির উপর নজর রাখছি, আর কিছু হলে তোমায় জানাবো। রাখছি। কিন্তু বাড়ির বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকার কোনো ইচ্ছেই সুজিতের ছিল না। আশুতোষবাবু কেন এখানে এসেছেন সেটা জানতে তাকে বাড়ির ভেতরে ঢুকতে হবে। সুজিত ভালো করে বাড়ির বাইরেটা একবার দেখে নিল। দোতলা বাড়ি, লোহার গেট পেরিয়ে সামনে বাগান, বাগানের শেষে কয়েক ধাপ সিঁড়ি উঠে বাড়ির সদর দরজা। দরজা সামান্য খোলা, ভেতর থেকে অস্পষ্ট কথা বলার শব্দ শোনা যাচ্ছে। সে আশুবাবুর মতোই সন্তর্পণে লোহার গেট ঠেলে পা টিপে টিপে বাগান পেরিয়ে বাড়ির সদর পর্যন্ত পৌঁছল। দরজা দিয়ে ভেতরে ঢুকে সুজিত দেখতে পেল তার সামনে একটি লম্বা অন্ধকার প্যাসেজ। প্যাসেজের একদিকে একটি ঘরের বন্ধ দরজার তলা থেকে ক্ষীণ আলোর রেখা দেখা যাচ্ছে। সেই ঘর থেকেই আসছে কথোপকথনের শব্দ। সুজিত নিঃশব্দে দরজার সামনে গিয়ে নিচু হয়ে চাবির ফুটোয় চোখ রাখল। ভেতরের ঘরটা হলো যাকে বলে স্টাডি। ঘরের বেশিরভাগটাই অন্ধকার। একটি টেবিলের ওপর একটি টেবিল ল্যাম্প জ্বলছে। তারই আলোয় দেখা যাচ্ছে টেবিলের একদিকে বসে আছেন সুজিতের অপরিচিত এক ভদ্রলোক, অন্যদিকে আশুতোষ রায়। তাদের কথা সুজিত এবার স্পষ্ট শুনতে পেল। আমার কথা না শুনলে আপনার মৃত্যু অবশ্যম্ভাবী মিস্টার বোস। এই মুহূর্তে 10,000 টাকা দিলে আমি আপনার বাঁচার ব্যবস্থা করে দিতে পারি, না হলে অরুণ ব্যানার্জির ওই সাঁড়াশির কবল থেকে আপনি রক্ষা পাবেন না। আপনার এই আশঙ্কা অমূলক আশুতোষ বাবু। অরুণ ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ হলে আমার ভালোই লাগবে, কারণ তার অভ্যর্থনার যথাযথ ব্যবস্থা আমি করে রেখেছি। হঠাৎ সুজিতের চোখ গেল টেবিলের উল্টো দিকের দেওয়ালে। সেদিকে একটা জানলা, জানলার কোনো গরাদ নেই। সেই জানলার বাইরে অন্ধকারে কি যেন একটা নড়ে উঠল। চোখের ভুল হচ্ছে কি সুজিতের? না, এবার সে দেখতে পাচ্ছে, স্পষ্ট না হলেও দেখতে পাচ্ছে। জানলার বাইরে একটি ছায়া মূর্তি। ঘরের দুজনে এখনো খেয়াল করেননি ছায়া মূর্তি ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু এগোতে গিয়ে কিসে একটা ধাক্কা খেয়ে যেন সে থেমে গেল। শেখর বোস এবং আশুতোষ রায় দুজনেই পেলেন শব্দ, কিন্তু শব্দ কোথা থেকে আসছে তা বোধহয় বুঝতে পারলেন না। সুজিত কিছু বুঝে ওঠার আগেই আশুতোষবাবু নিজের চেয়ার থেকে উঠে এসে হঠাৎ দরজা খুলে দিলেন। এ কি সুজিত বাবু, আপনি এখানে? সুজিত কিছু বলার সুযোগ পেল না, কারণ ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে একটি রক্ত জল করা চিৎকারে দুজনেই চমকে উঠল। সুজিত বিস্ফারিত চোখে দেখল শেখর বোসের পেছনে দাঁড়িয়ে রয়েছে সেই ছায়া মূর্তি। তার হাতে একটি প্রকাণ্ড সাঁড়াশি, আর সেই সাঁড়াশি দিয়ে সে শেখর বাবুর গলা টিপে ধরেছে। ঘটনা আকস্মিকতায় মুহূর্তের জন্য আশুতোষবাবু কি করবেন বুঝতে পারলেন না। তারপর পকেটে হাত ঢুকিয়ে বার করলেন নিজের রিভলভার, ফায়ার করলেন ছায়ামূর্তি লক্ষ্য করে। কিন্তু আশুতোষবাবুর হাত কাঁপছে উত্তেজনায়। তার চালানো গুলি ঘরের দেওয়ালে গিয়ে লাগলো। উল্টো দিক থেকে ছায়ামূর্তি এবার শেখরবাবুর গলা থেকে সাঁড়াশি সরিয়ে নিল। শেখরবাবু লুটিয়ে পড়লেন মাটিতে। এবার ছায়ামূর্তি পকেট থেকে রিভলভার বার করে ফায়ার করলো। তারপর খোলা জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল। আশুতোষবাবু প্যাসেজ দিয়ে সদর দরজার দিকে এগোলেন তার পিছুনিতে, কিন্তু বেশি দূর এগোতে পারলেন না। সদর দরজা পেরিয়েই সিঁড়ির ওপর তিনি লুটিয়ে পড়লেন। সুজিত তার কাছে এসে নিচু হয়ে দেখল তার বুকের কাছে জামা রক্তে ভিজে গেছে। ঠিক এই সময় কোথা থেকে যেন তার সামনে এসে হাজির হলো বারিন। সর্বনাশ হয়েছে সুজিত, শেখরবাবু মারা গেছেন। তুমি
তুমি আশুতোষ বাবুর সঙ্গে থাকো, আমি দেখি ওই লোকটা কোথায় গেল। এই বলে বারিন অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে আশুবাবুর জামার পকেট থেকে কি একটা কাগজ সে বের করে নিল। সুজিত আশুতোষ বাবুর পাশে বসল। দেহে তখনও প্রাণ রয়েছে, তবে খুব তাড়াতাড়ি তাকে হাসপাতালে না নিয়ে গেলে তাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে সুজিতের মনে হলো কে যেন তার উপর নজর রাখছে। চোখ তুলতেই সে দেখতে পেল বাড়ির সামনের বাগানের এক অন্ধকার কোণ থেকে তার দিকে এগিয়ে আসছে সেই ছায়ামূর্তি। নিজের পকেটের দিকে হাত বাড়াতেই ছায়ামূর্তি বলে উঠল, বোকামি করবেন না সুজিত বাবু, আপনার বন্দুক এখনো পকেটে, আর আমারটা সোজা আপনার মাথার দিকে তাক করা রয়েছে। সুজিত পকেটের দিক থেকে হাতটা সরিয়ে নিল। ছায়ামূর্তি এগিয়ে এসে তার পকেট থেকে রিভলভার বার করে নিজের পকেটে চালান দিল। তারপর নিচু হয়ে আশুতোষ বাবুর জামা হাতড়ালো। রায় বাহাদুর হরলাল চৌধুরীর আসল চিঠিটা কোথায়? আমি 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 জানি না, আমি জানি না। জানি না? ন্যাকামো হচ্ছে। শোনো গোয়েন্দা, এখনো পর্যন্ত 3টে খুন করেছি আমি। তোমার খুলি উড়িয়ে দিতে আমার কোনো কষ্ট হবে না। নিজের ভালো চাইলে চিঠিটা বার করে দাও আমায়। আমি সত্যি বলছি, আমি জানি না। কাগজ বার কর শয়তান। আরে বিশ্বাস করুন, আমি জানি না। তাহলে এখানে এতক্ষণ দাঁড়িয়ে আছিস কেন? এই বলেই ছায়ামূর্তি রিভলভারের বাঁট দিয়ে সুজিতের মাথায় একটা প্রচন্ড আঘাত করল। চারিদিকের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠল সুজিতের চোখে। কিছুক্ষণ পরে যখন পুলিশ এলো, দেখল শেখর বাবুর লাশের বুকে খুনি একটি কাগজ সেঁটে দিয়ে গেছে, যাতে লেখা 8-এর 3। ওদিকে সিঁড়িতে আশুবাবুর দেহে আর প্রাণ নেই। সিঁড়িতে পাওয়া গেল একটা টর্চ, একটা রুমাল আর খুব পাতলা এক টুকরো রাবার। টর্চ আর রুমাল দুই সুজিতের, কিন্তু সুজিতকে কোথাও পাওয়া গেল না। আর ওই রাবারের টুকরোটা যে কোথা থেকে এলো এবং কিসের জন্যই বা ব্যবহার হয় তা কেউ বুঝতে পারল না। বারিনের বাড়িতে এসে ইন্সপেক্টর শশাঙ্ক জানতে পারলেন যে বারিন সারা রাত ধরে নিজের ল্যাবরেটরিতে কাজ করেছে এবং এখনো সেখানেই আছে। তাকে বিরক্ত না করে উনি বসবার ঘরে বসে অপেক্ষা করতে করতে কাপের পর কাপ চা খেয়ে যেতে লাগলেন। বারিন ল্যাবরেটরি থেকে বেরোলো প্রায় 4 ঘন্টা পর। বলি, ল্যাবরেটরিতে এতক্ষণ করছিলে কি? বলছি, সময় খুব কম, সংক্ষেপে বলবো, মন দিয়ে শুনুন। হ্যাঁ, বেশ বলো। রায়বাহাদুর হরলাল মৃত্যুর আগে নিজের উকিলের মানে আশুতোষ বাবুর হাতে একটি চিঠি দিয়ে বলেন যে তার যদি অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে সেই চিঠি যেন আমায় দেওয়া হয়। আশুতোষবাবু আমায় যে চিঠি দেন সেটা যে সেই চিঠি নয় তা আমি আগেই বলেছি। গতকাল রাতে আমি আশুতোষবাবুর পকেট থেকে আসল চিঠিটা পাই। উনি যে হুমকি চিঠি পেয়েছিলেন সে কথা আমরা জানি। রায়বাহাদুর যখন এই হুমকি চিঠির কথা আশুবাবুকে বলেন, তখন আশুবাবু তাকে বলেন যে পুলিশে যাওয়ার দরকার নেই, তিনি নিজেই হরলালবাবুর সিকিউরিটির ব্যবস্থা করবেন। কাজেই পুলিশে ব্যাপারে জানতে পারেনি। রায়বাহাদুর রমেশ দত্ত পুলিশকে খবর দিয়েছিলেন, কিন্তু কোনো সাহায্য পাওয়ার আগেই তিনি খুন হয়ে যান। রমেশবাবুর খুনের সব খবরই হরলালবাবু পেয়েছিলেন। তার বুকে সাঁটানো কাগজের কথা জানতে পেরে এবং তারপর নিজে হুমকি চিঠি পেয়ে হরলালবাবু খুনির কাজের পদ্ধতি সম্বন্ধে কিছু ধারণা তৈরি করেছিলেন। তিনি বুঝেই গেছিলেন যে এই খুনি অরুণ ব্যানার্জি ছাড়া আর কেউ নয়। এরপর হরলালবাবু যেটা করলেন তা থেকে তার অসাধারণ বুদ্ধির পরিচয় পাওয়া যায়। তিনি অরুণ ব্যানার্জির ব্যাপারে খোঁজ খবর করে তার বাড়ির ঠিকানা জোগাড় করলেন। তারপর আরও খবর নিয়ে জানতে পারলেন যে তার একটি জীবন বীমা ছিল। বীমা কোম্পানির অফিস থেকে তিনি জানতে পারলেন যে অরুণ ব্যানার্জির বাঁ হাতে একটি উল্কি আছে, ইংরেজিতে এ ব্যানার্জি। খুনির এই আইডেন্টিফাইং মার্কের কথা তিনি তার চিঠিতে লিখে গেছিলেন। কিন্তু 20,000 টাকার লোভে আশুবাবু নিজেই খুনি ধরবেন ঠিক করলেন। তিনি দিলেন চিঠি বদলে। কাজেই আমায় তার ওপর নজরদারি শুরু করতে হয়। তাকে ফলো করেই শেখর বোসের বাড়িতে গিয়েছিল সুজিত। সেখানে তারপর কি হলো তা আপনার জানা। ওখান থেকে একটি পাতলা রাবারের টুকরো পাওয়া যায়। আমি সেটাই গতকাল রাত থেকে পরীক্ষা করছিলাম। যা বুঝতে পারলাম, অরুণ ব্যানার্জি ওই রাবারের টুকরো নিজের হাতের উল্কি ঢাকার জন্য ব্যবহার করত। রাবারের ওপরের রং একেবারে মানুষের চামড়ার মতো। এতদিন হয়তো সে আমাদের চোখের সামনেই ঘুরে বেরিয়েছে।
কিন্তু এবার থেকে ওই হাতের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। অরুণকে ধরতে আমাদের আজ রাতেই বেরোতে হবে, কিন্তু এবার আমার আপনার সঙ্গে যাওয়া হবে না। পাবলিক প্রসিকিউটর উমেশ নিয়োগী আমায় আজ রাতে ডেকে পাঠিয়েছেন। কাজেই আপনার সঙ্গে আজ যাবে আমার কুকুর রাঘব। সেদিন সন্ধেবেলা শেখর বোসের বাড়িতে একটি বিশাল শিকারী কুকুর নিয়ে হাজির হলেন ইন্সপেক্টর শশাঙ্ক। পকেট থেকে বার করলেন সেই রাবারের টুকরো। তারপর সেটা রাঘবের নাকের সামনে ধরলেন। রাঘব বার তিনেক রাবারটা শুঁকল। তারপর মাথা নিচু করে শুঁকতে শুঁকতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে চলতে শুরু করলো। প্রায় 15 মিনিট অন্ধকারে নিঃশব্দে চলার পর রাঘব একটি বাড়ির সামনে এসে দাঁড়ালো। সে যখন মুখ ফিরিয়ে ইন্সপেক্টর শশাঙ্কর দিকে তাকালো, তিনি বুঝলেন রাঘব বলছে তাদের শিকার এই বাড়িতেই আশ্রয় নিয়েছে। রাঘবকে বাড়ির বাইরে রেখে শশাঙ্ক সাবধানে বাড়ির গেটের ভেতরে ঢুকলেন। বাড়ির একতলায় একটি ঘরে আলো জ্বলছে। উনি পা টিপে টিপে সেই ঘরের জানলার বাইরে গিয়ে দাঁড়ালেন। ঘরের ভেতরে উঁকি মারতে উনি যা দেখলেন তাতে ওর রক্ত জল হয়ে গেল। ঘরের ভেতরে একটি চেয়ারের সঙ্গে বাঁধা রয়েছে সুজিত, আর তার সামনে দাঁড়িয়ে একটি মুখোশ পরা লোক। তাহলে তুমি বলবে না সেই চিঠি তুমি কোথায় রেখেছো? দেখো, আমি তোমায় আগেও বলেছি আমি জানি না চিঠি কোথায়। এ কথা আমাকে বিশ্বাস করতে হবে। তুমি বিশ্বাস করবে কি না করবে সেটা তোমার ব্যাপার, আমি জানি না। বেশ, কিন্তু আশুতোষ বাবুর সঙ্গে তুমি সেদিন ওই বাড়িতে কেন এসেছিলে? এমন একটা ঘটনা যে ঘটতে পারে তা তুমি জেনেছিলে কি করে? সেটা তোমার জানার দরকার নেই। তুমি শুধু এইটুকু জেনে রাখো যে তুমি যা করেছো তার পরিণতি একটাই, ফাঁসি। বুঝতে পেরেছো? ফাঁসি। ঠিক এই সময় শশাঙ্কবাবু নিজের পেছনে একটি শব্দ শুনে ঘুরে দাঁড়ালেন এবং সঙ্গে সঙ্গেই তার মাথায় পড়ল একটি প্রচণ্ড বাড়ি। তিনি সংজ্ঞা হারালেন। জ্ঞান হওয়ার পর শশাঙ্কবাবু দেখতে পেলেন সুজিত তার পাশে বসে আছে। কেমন আছেন আপনি? এখন একটু সুস্থ বোধ করছেন? শশাঙ্কবাবু প্রথমে মনে করতে পারলেন না যে তিনি কোথায় আছেন বা এখানে কি করে পৌঁছলেন। তারপর ধীরে ধীরে তার সব কথাই মনে পড়ল। আপনি এখানে এলেন কি করে? সে কথা পরে শুনো, আগে বলো তুমি এখানে এলে কি করে? সুজিত গত রাতের ঘটনার বর্ণনা দিল। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, এরা বারবার আমায় চিঠির কথা জিজ্ঞেস করছে। কার চিঠি? কি চিঠি? সেই চিঠির জন্য এরা এত ব্যগ্র হয়ে উঠেছে কেন? বারিন তাঁকে রায়বাহাদুর হরলালের চিঠির ব্যাপারে যা বলেছিল শশাঙ্কবাবু সে সব সুজিতকে বললেন। ওই চিঠি যার হাতে পড়বে তার পক্ষে অরুণ ব্যানার্জিকে আইডেন্টিফাই করা খুবই সহজ হয়ে যাবে। আমাদের কাছে তার যে কটা ছবি আছে তো সবই পুরনো। এখন তার চেহারা ঠিক কেমন তা তো আমরা জানি না। এরা আমাদের কোথায় এনে বন্দি করে রেখেছে তা বুঝতে পারছেন? পাবলিক প্রসিকিউটর উমেশ নিয়োগীর বাড়িতে। অরুণ ব্যানার্জির বিরুদ্ধে কেস তিনিই পরিচালনা করেন। কিন্তু শশাঙ্কবাবু কথা থামাতে বাধ্য হলেন, কারণ দরজা খুলে ঘরে ঢুকে এলো তিনজনেরই মুখে মুখোশ। তাদের মধ্যে একজন বলে উঠল, তোমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য তৈরি হও বন্ধুগণ। এবার একসাথে তোমাদের সকলকে পরলোকের পথে যাত্রা করিয়ে দিয়ে আমি আমার কর্তব্য শেষ করব। তোমাদের মৃত্যুর পর আমি অদৃশ্য হব, কেউ আমাকে আর খুঁজে পাবে না। আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা, তারপর আজ সন্ধ্যের নিমন্ত্রিত সবাই উপস্থিত হলেই নিমন্ত্রিত? তুমি আরো লোককে এখানে ডেকেছো? ঠিক তাই। আর তারা যদি না আসে? আরে কেন আসবে না? বিখ্যাত পাবলিক প্রসিকিউটর উমেশ নিয়োগীর আমন্ত্রণ উপেক্ষা করা কি যায় নাকি? হোয়াট? তুমি তাহলে অরুণ ব্যানার্জি? আগে হ্যাঁ সুজিত বাবু, আমি। আমার মুখে মুখোশের জন্য আফসোস করছেন? করবেন না, করবেন না। মৃত্যুর আগে এই মুখোশের পেছনে আসল মুখ দেখে যাওয়ার সুযোগ আপনাদের সকলের হবে।
এবং সেই মুহূর্তের আর খুব বেশি দেরি নেই। ঠিক এই সময় বাড়ির বাইরে বিশাল শোরগোলের আওয়াজ শোনা গেল। গাড়ি, পুলিশের হুইসল আর তার সঙ্গে কুকুরের ডাক। 3 মুখোশধারী ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগে সুজিত শুনতে পেল দরজা বন্ধ করে বাইরে থেকে হুড়কো লাগিয়ে দেওয়ার শব্দ। কয়েক মিনিট পরেই শোনা গেল পর পর গুলির আওয়াজ। আপনি রাঘবকে বাড়ির বাইরে রেখে এসেছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই সে আপনার দেখা না পেয়ে বারিনকে ডেকে নিয়ে এসছে, আর বারিন সঙ্গে এনেছে পুলিশ। প্রায় 15 মিনিট চলল পুলিশের সঙ্গে গুলির লড়াই। তারপর কয়েক মিনিট সব চুপচাপ। কিন্তু এবার সুজিতের নাকে এলো পেট্রোলের গন্ধ, এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঘরের জানলার বাইরে জ্বলে উঠল আগুন। অরুণ ব্যানার্জি হেরে গিয়েও নিজের শিকারকে ছাড়তে রাজি নয়। বাড়িতে আগুন লাগিয়ে সে সুজিত আর শশাঙ্ক বাবুকে পুড়িয়ে মেরে ফেলবে। ধোঁয়ায় ভরে যেতে শুরু করলো ঘর। সুজিত আপ্রাণ চেষ্টা করলো নিজের হাতের বাঁধন ছাড়াবার, কিন্তু সব চেষ্টা বৃথা। এমন সময় বাড়ির ভেতরে শোনা গেল কুকুরের ডাক। রাঘব তার ঘ্রাণ শক্তি দিয়ে সুজিত আর শশাঙ্ক বাবুকে খুঁজে বার করেছে। এবার শোনা গেল বারিনের পরিচিত কণ্ঠস্বর। সুজিত, শশাঙ্ক বাবু, তোমরা কোথায়? সুজিত, ঘরের দরজা ভেঙে এইবার ঘরে ঢুকলেন বারিন এবং তার সঙ্গে রাঘব। দুজনের হাতের বাঁধন কাটতে কাটতে বারিন বলল, রাঘব যদি না থাকতো তাহলে তোমাদের আজ আমি খুঁজে পেতাম না। ওই আমায় এখানে নিয়ে এসেছে। বাড়ির সদরে আগুন লেগে গেছে, আমাদের পেছনের রাস্তা দিয়ে বেরোতে হবে। চলো চলো চলো, এসো 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 এসো, তাড়াতাড়ি করো। ঘটনা 2 দিন পরে সকালে বারিনের বাড়িতে এসে শশাঙ্কবাবু বললেন, না, সব চেষ্টাই বৃথা। উমেশ নিয়োগীর বাড়িতে অরুণ ব্যানার্জির কোনো ট্রেস পাওয়া গেল না। পালালো কি করে? আপনাদের লোক তো বাড়ি ঘিরে রেখেছিল। আহা, সেটাই তো বুঝতে পারছি না বারিন। তবে হ্যাঁ, বাড়িতে অগ্নিদগ্ধ একটি মৃতদেহ পাওয়া গেছে, কিন্তু সে লাশ এমনভাবে পুড়ে গেছে যে তাকে আইডেন্টিফাই করাই কঠিন হবে। আমার মনে হয় বোধহয় অরুণের দলের কোনো লোক। আমার মনে হয় না। মনে রাখবেন, বাড়ির মালিক উমেশ নিয়োগীকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি, ওটা উমেশ নিয়োগীর লাশ হলে আমি একটু আশ্চর্য হব না, কারণ অরুণ ব্যানার্জি যে নিজের সাগরেদদের সঙ্গে পালিয়েছে তাতে আমার কোনো সন্দেহ নেই। হে, এত কিছু করেও আমরা তাকে ধরতে পারলাম না। কিন্তু তার খেলা সমাপ্ত হয়েছে শশাঙ্কবাবু। সেদিন রাতে তার হাতে আপনি হাত করা পড়াতে পারেননি তো কি হয়েছে? আজ পারবেন। মানে তুমি তার গোপন আস্তানা খুঁজে বার করে ফেলেছো? কিভাবে? ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। আপাতত আমাদের এক জায়গায় যেতে হবে, আপনিও সঙ্গে আসবেন। কোথায়? আশুতোষ বাবুর বাড়ি। আশুতোষ বাবু হঠাৎ? আহা, আমাদের পরিচিত একজন ভদ্রলোক মারা গেলেন, তার পরিবারের একটু খোঁজ খবর নেওয়া আমাদের কর্তব্য নয়? তাছাড়া গতকাল তার ওই লোকটি জহর, তার সঙ্গে আমার দেখা হয়েছিল। বলল মৃত্যুর সময় আশুবাবুর পরিবারের সবাই পুড়িয়ে গেছিল। মৃত্যু সংবাদ পেয়ে ছুটে এসেছে। জহরের আবার সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে হাত ভেঙেছে, প্লাস্টার করা। বাবা, তুমি আবার এর মধ্যে তার সঙ্গে দেখাও করে এলে? আমার আসলে একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে আশুবাবুর পিস্তলের লাইসেন্স ছিল কিনা। জহর বলল ছিল, লাইসেন্স নাম্বারও লিখে দিয়েছে, এই দেখুন না। বারিন শশাঙ্কবাবুর দিকে এক টুকরো কাগজ এগিয়ে দিল। শশাঙ্কবাবু বিরক্ত হয়ে বললেন, এটা ওকে জিজ্ঞেস করার কি দরকার ছিল? পিস্তলের লাইসেন্স নাম্বার তো আমি বার করে দিতে পারতাম। ও হ্যাঁ, তাও তো বটে। যাই হোক, আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমি তৈরি হইনি, তারপর একসঙ্গে আশুবাবুর বাড়ি যাওয়া যাবে। মিনিট 15 পরে বারিন, সুজিত আর শশাঙ্কবাবু হাজির হলেন আশুবাবুর বসবার ঘরে। জহর সেখানেই বসেছিল। সবাইকে দেখে উঠে দাঁড়ালো। আসুন আসুন, আমার সেদিন আপনাকে কনগ্র্যাচুলেট করা হয়নি। ভগবানের অশেষ করুণা, তিনি আপনাকে রক্ষা করেছেন। আমাকে? না না, আপনি ভুল করছেন জহরবাবু। আমার তো কোনো বিপদ হয়নি, হয়েছিল আমার এই 2 বন্ধুর। বরং আমি সেখানে যাওয়ায় অরুণ ব্যানার্জির উদ্দেশ্য সিদ্ধ হতে পারেনি। তাও বটে, কিন্তু তার মানে তো অরুণ ব্যানার্জির সব থেকে বড় শত্রু এখন আপনি। আচ্ছা, লোকটার কোনো ট্রেস পাওয়া গেল না? মাঝখান থেকে মারা পড়লেন বেচারা উমেশ নিয়োগী। হ্যাঁ, কিন্তু আপনি জেনে আনন্দিত হবেন জহরবাবু যে অরুণ ব্যানার্জির খোঁজ আমরা পেয়েছি। হরলালবাবু মারা যাওয়ার আগে অরুণ ব্যানার্জির ব্যাপারে কিছু জরুরি তথ্য চিঠি লিখে আমাদের জানিয়ে গেছিলেন। তার সাহায্যেই আমরা অরুণের খোঁজ পেয়েছি।
সে কি? তাহলে আপনি তাকে এখনো গ্রেপ্তার করেননি কেন? গ্রেপ্তার করায় একটা অসুবিধে আছে, সেই জন্যই আপনার কাছে এসেছি আপনার সাহায্য চাইতে। আমার সাহায্য? কিন্তু আমি কি করতে পারি? আপনার বাঁ হাতটা আমার দেখার খুব প্রয়োজন জহরবাবু। আপনার ওই প্লাস্টারটা একটু খুলবেন কি? একটা সহজ প্রশ্নের যে এমন প্রতিক্রিয়া হতে পারে তার জন্য বারিন ছাড়া আর কেউই তৈরি ছিল না। ক্ষিপ্র হস্তে জহর নিজে জামার পকেট থেকে বের করলো একটি রিভলভার এবং ফায়ার করলো বারিনের দিকে। কিন্তু বারিন তৈরি ছিল। সেই নিচু হয়ে জহরের গুলি এড়িয়েই নিজের রিভলভার থেকে ফায়ার করলো দুবার। দুটি গুলি অব্যর্থ। জহর লুটিয়ে পড়ল মাটিতে। এ কি করলে তুমি বারিন? মেরে ফেলে লোকটাকে? বারিন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে জহরের লাশের দিকে এগিয়ে গেল। তারপর পকেট থেকে একটি ছুরি বার করে কেটে ফেলল জহরের বাঁ হাতের প্লাস্টার। হাতটা ঘুরিয়ে সে হাতের নিচের দিকটা শশাঙ্ক বাবুর দিকে তুলে ধরল। কবজির নিচে খুদে খুদে অক্ষরে করা রয়েছে একটি উল্কি। ইংরেজিতে একটি নাম, এ ব্যানার্জি। কি সর্বনাশ! অরুণ ব্যানার্জি এতদিন আশুবাবুর কেরানি সেজে বসেছিল। এবার বলুন শশাঙ্ক বাবু, যে এতগুলো মানুষকে নির্মমভাবে খুন করেছে, যার ফাঁসিতে মৃত্যুই ছিল পরিণতি, তাকে গুলি করে আমি কি ভুল করেছি? কিন্তু কিন্তু তুমি বুঝলে কি করে বারিন? আরও আগেই ধরে ফেলতাম যদি মাঝখানে আশুবাবু না ঢুকতেন। যাই হোক, ওর দোষের শাস্তি ওকে নিজের প্রাণ দিয়েই দিতে হয়েছে। কিন্তু জহরের বিরুদ্ধে প্রমাণ তুমি কি করে পেলে? সত্যি কথা বলতে কি, আমার প্রথম সন্দেহ হয়েছিল আশুবাবুর ওপরে, কারণ ওর মক্কেলের চিঠি যে উনি চুরি করেছেন তার প্রমাণ আমি পেয়েছিলাম। কিন্তু হরলাল বাবুর ঘর সার্চ করে যে ডায়েরি পাওয়া যায়, তার থেকে আমি আমার ভুল সংশোধন করিনি। তারপর থেকে আমি আশুবাবুর ওপরে নজর রেখেছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম এই রহস্য সমাধানের ব্যাপারে উনি অনেক কিছুই জানেন। সেদিন আশুবাবুকে ফলো করে সুজিত শেখরবাবুর বাড়ি যায়। সেখান থেকে আমাকে ফোন করে সে বাড়ির কথা সে জানায়। আশুবাবু জানতেন না যে তার ওখানে পৌঁছানোর অল্প সময়ের মধ্যেই ওখানে অরুণ ব্যানার্জিও পৌঁছেছিল। তারপরের ঘটনা তো আপনার জানা। সেদিন ঘটনাস্থল থেকে আমরা পেয়েছিলাম এক অদ্ভুত রাবারের টুকরো। সেই রাবারের টুকরো আমি টেস্ট করে বুঝতে পারি এটা খুব দামি এক ধরনের রাবার, যেটা নাটকে বা সিনেমায় অনেক সময় ব্যবহার হয়। এটা দেখতে একেবারেই চামড়ার মতো। এমন জিনিস আততায়ীর কি কাজে লাগতে পারে? তার নকল চামড়ার প্রয়োজন কেন? মনে পড়ল হরলাল বাবুর ডায়েরিতে অরুণ ব্যানার্জির ব্যাপারে একটি তথ্য। তার বাঁ হাতে উল্কি আছে। সেই উল্কি ঢাকতে এমন চামড়ার ব্যবহার করা যেতে পারে বটে, কিন্তু ঢাকার প্রয়োজন কেন? তাহলে কি অরুণ ব্যানার্জির ছদ্মবেশে আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে? কিন্তু জহরের ওপর তোমার সন্দেহ হলো কেন? তোমার মনে আছে সুজিত, হরলাল বাবুর পাওয়া হুমকি চিঠি দেখিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম চিঠিতে কিছু চেনা চেনা ঠেকছে কিনা? হ্যাঁ, কিন্তু আমি তো তেমন কিছু বুঝতে পারিনি। আমি পেরেছিলাম। কাগজ সুজিত, কাগজ। যে কাগজে ওই হুমকি চিঠি লেখা, সেই একই কাগজে আশুবাবুর ওই নকল চিঠিও লেখা। খুব মোটা, দামি, ভালো কাগজ। আশুবাবুর লেটার হেডের কাগজ। তখনই আমার জহরের ওপর সন্দেহ হয়। আশুবাবুর প্যাড আর কার হাতে পড়তে পারে? তার বিশ্বস্ত কেরানি ছাড়া। সেই জন্যই তিনি মারা যাওয়ার পরের দিন সকালেই আমি এখানে আসি। এসে দেখি জহরের বাঁ হাতে প্লাস্টার। আসলে আগের দিন রাতেই তো ওই রাবারের টুকরো হারিয়েছে। এত তাড়াতাড়ি ঠিক ওই রকম আরেকটা টুকরো সে জোগাড় করে উঠতে পারেনি, তাই হাত ভাঙার নাটক। আমি জহরের কাছ থেকে জানতে চাই আশুবাবুর রিভলভারের লাইসেন্স নাম্বার। জহর আশুবাবুর প্যাড থেকেই একটা কাগজ ছিঁড়ে তার উপর লিখে দেয় সেই নাম্বার। এর থেকে আমি পেয়ে যাই তার হাতের লেখার নমুনা। সেই নমুনা হুমকি চিঠির লেখার সঙ্গে মিলিয়ে দেখেই আমি বুঝে যাই কোথায় লুকিয়ে রয়েছে অরুণ ব্যানার্জি। বাবা! জহরের মানে অরুণের ঘর তল্লাশ করলে আমার মনে হয় আপনি সেই সাঁড়াশিটা পাবেন যেটা দিয়ে সে খুনগুলো করেছে। আমার ধারণা ওই সাঁড়াশির দাঁড়ার ভেতরে এমন কিছু ব্যবস্থা রয়েছে যা দিয়ে মানুষের গলা ফুটো করে দেওয়া যায়। তাছাড়া তার সাগরেদেরও ধরতে হবে, কিন্তু সেটা আপনার কাজ, আমার নয়। কমিশনার সাহেবকে বলবেন আমার পারিশ্রমিক যেন আমার ব্যাংকে জমা করিয়ে দেন। আর হরলাল বাবুর 20,000 টাকা পুরস্কারও কিন্তু আমার পাওনা। হ্যাঁ হ্যাঁ, মানে সে তো নিশ্চয়ই। এসো সুজিত, চলো। সানডে সাসপেন্সে আজ শুনলেন সব্যসাচীর অস্তাচলের পথে। গোয়েন্দা বারিন চ্যাটার্জির চরিত্রে অগ্নি, সুজিত রায় সোমক, আরতালি বাবু, অরুণ ব্যানার্জি এবং জহরের চরিত্রে অংশুমান পাল, আশুতোষ রায় শুভদীপ চক্রবর্তী, ডাক্তার পুষ্পল,
ইন্সপেক্টর শশাঙ্ক রায়, শঙ্করী প্রসাদ মিত্র, কেরানি অত্রি, রামদিন রতন, শেখর বোস মীর এবং ইন্সপেক্টর রিচার্ডের চরিত্রে রিচার্ড। গল্পের বেতার নাট্যরূপ, গল্প পাঠে বিচারক এবং হরলাল বাবুর চরিত্রে এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা শুভদীপ। পোস্টার ডিজাইন অ্যাস্টেরিস্ক। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক পৌত্র বৈজয়ন্ত রাহাকে আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল সব্যসাচীর অস্তাচলের পথে। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।